চলো, স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? স্ক্রিন দেখতে পাচ্ছ, কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। বেশ, দেখো এই কোয়েশ্চেনটি আগের দিন বোধহয় লাস্ট কোয়েশ্চেন হয়েছিল। আমরা শুরু করেছি রেশিও এন্ড প্রপোর্শন। সেই কোয়েশ্চেনটি আগের দিনের লাস্ট কোয়েশ্চেন হয়েছিল। ইয়েস অর নো? হ্যাঁ স্যার, এটাই লাস্ট। বেশ, তাহলে আজকে এখান থেকে শুরু করো। এটাকে আমরা কতদূর কি করা যায় দেখি। চলো, প্রশ্ন হচ্ছে, ইন আ কালার্ড পিকচার অফ ব্লু অ্যান্ড ইয়েলো কালার, একটা ছবি যেটা ব্লু আর ইয়েলো কালার দিয়ে পিকচারাইজড করা হয়েছে। ব্লু অ্যান্ড ইয়েলো কালার ইজ ইউজড ইন দ্য রেশিও 4:3 রেসপেক্টিভলি, এবং সেই ছবিতে ব্লু আর ইয়েলো কালার 4:3 রেশিওতে রঙানো হয়েছে। ইফ ইন আপার হাফ ব্লু ইজ টু ইয়েলো ইজ 2:3, যদি ছবিটির ওপরের অর্ধেকে নীল এবং হলুদের মানে রেশিও হয় 2:3, দেন ইন দ্য লোয়ার হাফ ব্লু ইজ টু ইয়েলো ইজ ড্যাশ, তাহলে নিচের তল, যে নিচের অর্ধেক, সেখানে ব্লু আর ইয়েলো রেশিও কি হবে? প্রশ্ন কি বোঝা গেছে? স্যার 2:1। No, 2:1 is not the right answer. সবাই প্রশ্ন বুঝেছো কিনা সেটা বলো আমায়। স্যার 26:9। হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, ভেরি গুড। 26:9 রাইট আনসার। গুড। ভেরি গুড। দেখো, প্রশ্নটা যারা বুঝতে পারছো না তাদের বলছি। ধরো এইটা একটা ছবি, এই ছবিটাকে ব্লু আর ইয়েলো রং দিয়ে রাঙানো হয়েছে, পুরো ছবিটাকে, এবং এই পুরো ছবিটির জন্য ব্লু আর ইয়েলো রঙের রেশিও হচ্ছে 4:3। আর ইউ গেটিং? কিন্তু এক্সামিনার বলছে এই ছবিটির আপার হাফ এটা, লোয়ার হাফ এটা। সো আপার হাফে ব্লু আর ইয়েলো রেশিও হচ্ছে 2:3। তাহলে এক্সামিনার জিজ্ঞেস করেছে যে এই লোয়ার হাফে ব্লু আর ইয়েলো রেশিও কত হবে, এই হলো প্রশ্ন। সো উত্তর হচ্ছে 26:9। ভেরি গুড। প্রত্যেকে স্ক্রিনের দিকে খেয়াল করো, প্রত্যেকে। আমি যদি হোল পিকচারের কথা বলি, মানে সম্পূর্ণ ছবির কথা যদি বলি, তো হোল পিকচারের ক্ষেত্রে আমার যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ব্লু ইস টু ইয়েলো রঙের অনুপাত হচ্ছে 4:3। তার মানে টোটাল করলে আমার যে কালার কম্বিনেশন আসছে সেটা আসছে কত? 7। আর ইউ গেটিং? আর যদি আমি ফার্স্ট হাফের কথা বলি, ফার্স্ট হাফ, প্রথম অর্ধেকের কথা যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে ব্লু আর ইয়েলো রেশিও তো কত? 2:3। দ্যাট ইজ টোটাল করলে হয় 5। আর ইউ গেটিং? এবার আমায় বলো যে এই টোটাল দুটোকে যদি সেম না করি
তাহলে আমি কম্পেয়ার করব কি করে যে ব্লু কতটুকুন আর ইয়েলো কতটুকুন ইউজ করা হয়েছে। তাই এই ধরনের কোয়েশ্চেনে তোমাকে এই টোটালটাকে সেম করতে হবে। তাহলে টোটালটাকে সেম করার জন্য দেখো এই সিচুয়েশনটাকে 5 দিয়ে গুণ দিতে হবে, এই সিচুয়েশনটাকে 7 দিয়ে গুণ দিতে হবে, তবে এই টোটালটা সেম হবে। টোটাল সেম হলে কি হবে? টোটাল সেম হলে এই জায়গার কম্প্যারিজন গুলো আমরা করতে পারবো। কেমন? এর সঙ্গে যখন 5 গুণ করেছো তাহলে এর সঙ্গেও 5 গুণ করতে হবে, এর সঙ্গেও 5 গুণ করতে হবে, এর সঙ্গে 7 গুণ তো এর সঙ্গেও 7 গুণ, এর সঙ্গেও 7 গুণ। তাহলে এবার তুমি একটা রেজাল্ট পাচ্ছ, হোল পিকচারের জন্য রেজাল্ট পাচ্ছ হলো 20:30 সমান সমান 4 5 20, সরি 15, এটা 30 নয় 15, দ্যাট ইজ 35। আর ফার্স্ট হাফের জন্য তুমি পাচ্ছ কত পাচ্ছ? 7 দুগুণে 14:21 মানে 35। বলো এইটুকুন বুঝেছো কিনা? এইবার আমাদের কম্প্যারিজনে আসলো যে পুরো ছবিটি যদি 35 ভাগ হয়, সেই 35 ভাগের মধ্যে ব্লু ইউজ করা হয়েছে 20 ভাগ এবং ইয়েলো ইউজ করা হয়েছে 15 ভাগ। আর যদি ফার্স্ট হাফটাও আমি মানে টোটালের কম্প্যারিজন করি, মোটের সঙ্গে যদি তুলনা করি, তাহলে দেখছি ফার্স্ট হাফ 14 অংশ করা হয়েছে ব্লু, 21 অংশ করা হয়েছে ইয়েলো। আর ইউ গেটিং? কিন্তু এখন আমার একটা প্রশ্ন যে নাও আমায় বলো, এই যে পুরো ছবিটা, এই পুরো ছবিটা নিশ্চয়ই ফার্স্ট হাফের দ্বিগুণ। আর ইউ গেটিং? পুরো ছবিটা ফার্স্ট হাফের দ্বিগুণ কিনা বলো আমায়। এটা হোল পিকচার হচ্ছে ফার্স্ট হাফের দ্বিগুণ। তাহলে নাও আমরা এটা লিখবো, দ্বিগুণ যদি হয় তাহলে 20:15 সমান সমান 35। আর এখানে আমরা রেজাল্ট পেয়েছিলাম 14:21 ইকুয়াল টু 35। সো এইটার ডাবল এইটা দ্বিগুণ, তাহলে এর সঙ্গে দ্বিগুণ করে দাও, এর সঙ্গে দ্বিগুণ করে দাও। রেজাল্ট পাচ্ছ কি? হোল পিকচারের জন্য তুমি পাচ্ছ 40:30 ইকুয়াল টু 70। আর ফার্স্ট হাফ তুমি পাচ্ছ 14:21:35। আর ইউ গেটিং? তাহলে সেকেন্ড হাফ বেরোবে কিনা? ফার্স্ট হাফ থেকে যদি মানে হোল পিকচার থেকে যদি আমি ফার্স্ট হাফকে বাদ দিই তাহলে সেকেন্ড হাফ বেরোবে। তাহলে 40 থেকে 14 বাদ দিলে হয় 26, আর 30 থেকে 21 বাদ দিলে হয় 9। এই হলো আমাদের রিকোয়ার্ড রেশিও এন্ড দিস ইজ আওয়ার আনসার। স্যার একটা জিনিস জিজ্ঞেস করবো একটু? অবশ্যই অবশ্যই বলো। স্যার এই যে আপনি বললেন যে হোল পিকচারটা হচ্ছে ফার্স্ট হাফের দ্বিগুণ, তাহলে ফার্স্ট হাফের যে রেশিওটা সেটা 2 দিয়ে গুণ করব না? দেখো অ্যাকচুয়ালি দেখো ব্যাপারটা যে এইটার দ্বিগুণ হচ্ছে এইটাকে দ্বিগুণ করে তুমি পুরোটা বানাতে পারো না। এখন কথা হচ্ছে কেন? কারণ তুমি এইখানে একটা কম্প্যারিজন বের করে রেখেছো কিনা হোল পিকচারের জন্য। আর ইউ গেটিং মাই পয়েন্ট? হ্যাঁ স্যার। আপার হাফের ব্লু আর ইয়েলো আর নিচের হাফের ব্লু আর ইয়েলো তো সমান নয়। বোঝা যাচ্ছে কি বলেছি? যদি সমান হতো তাহলে তো বলেই দিতাম, দ্বিগুণ করে দিতাম। সো আপার হাফে ব্লু ইউজ করা হয়েছে কত? কম ইউজ করা হয়েছে, কিন্তু লোয়ার হাফে ব্লু বেশি ইউজ করা হয়েছে। এই দুটো তো সমান নয়। আপার হাফের রেশিও এবং লোয়ার হাফের রেশিও তো সমান নয়। সো এইটা হলো ব্যাপার। Is it clear? হ্যাঁ স্যার। সবাই টুকে নিয়েছো? আচ্ছা চলো সেম এক ধরনের কোশ্চেন দিচ্ছি প্র্যাকটিসের জন্য, চলো এটা করো। Examiner says as our earth is covered 71% with water, যেহেতু আমাদের পৃথিবী 71% জল দিয়ে ঢাকা, and this percentage for northern hemisphere is 58%, এবং নর্দার্ন হেমিস্ফিয়ারের জন্য সেই জলের শতাংশ হচ্ছে 58%।
So find what percent of southern hemisphere is not covered with water. তাহলে সাউদার্ন হেমিস্ফিয়ারে কত অংশ জলে ঢাকা নয়? এই কোশ্চেনটা কি বুঝেছো সবাই বলো? কোশ্চেন না বুঝলে উত্তর করা সম্ভব নয়। আগে প্রশ্ন ক্লিয়ার কিনা এটা বলো। আগেরটি রেশিও ছিল 80%, এই তফাৎ, আর কিছুই নয়। হ্যালো হ্যালো, হ্যাঁ চিনতে পারছি। তোমার ফোনটা আমার সেভ করা আছে। বলছি আমি একটু ক্লাসে আছি তো, হ্যাঁ তোমাকে আমি ক্লাস শেষ হলে ফোন করবো রাতে। হ্যাঁ, হুম। বলো, হলো কোয়েশ্চেনটি?
সে কি হয়নি এখনো? বেশ, দেখো সবাই খেয়াল করো, প্রত্যেকটি স্ক্রিনের দিকে তাকাও। এক্সামিনার বলছে এই আমাদের পৃথিবী ধরো, এই পৃথিবীর পুরোটুকুন যদি আমরা হোল আর্থের কথা বলি, সো হোল আর্থের ক্ষেত্রে ওয়াটার আর ল্যান্ড বলতে 71% ওয়াটার, তাহলে নিশ্চয়ই আমাদের ল্যান্ডের সংখ্যা হবে 29%। ইজ ইট ওকে অর নট? এটা সমগ্র পৃথিবীর জন্য, হোল আর্থের জন্য। কিন্তু এই পৃথিবী যখন দুটো ভাগ করা হলো তখন এটা হয়ে গেল নর্দার্ন হেমিস্ফিয়ার আর এটা হয়ে গেল সাউদার্ন হেমিস্ফিয়ার। তো এক্সামিনার বলছে যে নর্দার্ন হেমিস্ফিয়ারে ওয়াটার আছে 58%, আর প্রশ্নটা হচ্ছে যে সাউদার্ন হেমিস্ফিয়ারে ল্যান্ড কত পার্সেন্ট আছে, এই হলো প্রশ্ন। বলো প্রশ্ন বুঝলে কিনা? ফাইন্ড হোয়াট পার্সেন্ট অফ সাউদার্ন হেমিস্ফিয়ার ইজ নট কভার্ড উইথ ওয়াটার। তাহলে সাউদার্ন হেমিস্ফিয়ারে কতটুকুন জলে ঢাকা নয়, তাহলে সাউদার্ন হেমিস্ফিয়ারে ল্যান্ডের পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে। ইয়েস না? বলো হে। হ্যাঁ স্যার। তাহলে বেশ, আমরা যখন পুরো পৃথিবীটাকে ধরছি হোল আর্থ, এই হোল আর্থ মানে কি? হোল আর্থ মানে হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার প্লাস সাউদার্ন হেমিস্ফিয়ার, এটা মিলে 100% পুরো পৃথিবী যখন আমরা ধরছি। কিন্তু যখন আমরা নর্দার্ন হেমিস্ফিয়ারে 58% জল বলছি, তার মানে নর্দার্ন হেমিস্ফিয়ারে 100 ভাগের মধ্যে 58 ভাগ জল আর বাকি যে 42% রয়েছে সেটা ল্যান্ড। ইজ ইট ওকে না? ল্যান্ডের সংখ্যা 42%। বলো ঠিক কি না? হ্যাঁ স্যার। তাহলে এইটা যে মানে নর্দার্ন হেমিস্ফিয়ারে আমি 100 অ্যাজিউম করছি, তাহলে সাউদার্ন হেমিস্ফিয়ারও আমার 100 অ্যাজিউম করতে হবে। অর্থাৎ এইটাকে আমরা 100% অ্যাজিউম করছি, এইটাকেও 100% অ্যাজিউম করছি। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাহলে পুরো পৃথিবী 100% ছিল কখন? যখন 71% যখন ওয়াটার রয়েছে তখন পৃথিবীটি 100%। আর ইউ গেটিং? কিন্তু নর্দার্ন হেমিস্ফিয়ারকে যখন আলাদা আলাদা করে ধরছি তখন পৃথিবী হয়ে গেছে 200%। তাহলে 200% যদি হয় তাহলে এই ক্ষেত্রে জলের সংখ্যা কত হবে আমায় বলে ফেলো। এখান থেকে আসার জন্য 2 গুণ করবে, 142%। ইজ ইট ওকে অর নট? বলো এটুকুন বুঝলে কিনা? আমরা যখন নর্দার্ন হেমিস্ফিয়ার বা সাউদার্ন হেমিস্ফিয়ার যখন কিছুই কল্পনা করছি না, আমরা যখন হোল আর্থকে ধরছি তখন হোল আর্থ 100%। কারণ এক্সামিনার আমাকে বলেছে যে পুরো পৃথিবীটা 71% জল দিয়ে ঘেরা, তাহলে বাকি 29% জমি রয়েছে, ল্যান্ড রয়েছে। তাহলে পুরো পৃথিবীকে যখন নর্দার্ন হেমিস্ফিয়ার সাউদার্ন হেমিস্ফিয়ার বাদ দিয়ে ধরেছি তখন পুরো পৃথিবীটা 100%। কিন্তু যখন আমি সাউদার্ন হেমিস্ফিয়ার আর নর্দার্ন হেমিস্ফিয়ার ধরছি তখন নর্দার্ন হেমিস্ফিয়ার 100% হচ্ছে, সাউদার্ন হেমিস্ফিয়ার 100% হচ্ছে। আর ইউ গেটিং? তাহলে পুরো পৃথিবীটা তখন 200% হয়ে যাচ্ছে না? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে
তাহলে এক্সামিনার আমাকে বলেছে যে 100% মধ্যে জল আছে 71%, তাহলে 200% মধ্যে জল 142% আছে। এইটুকুন ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? হ্যাঁ তাহলে আমরা জানি যে নর্দার্ন হেমিস্ফিয়ার প্লাস সাউদার্ন হেমিস্ফিয়ার এটা মিলে আমার হোল আর্থ তৈরি হয়। এটা মিলে হোল আর্থ তৈরি হয়। তাহলে হোল আর্থে আমার ওয়াটারের সংখ্যা মানে হোল আর্থ, তাহলে নর্দার্ন হেমিস্ফিয়ারে জলের সংখ্যা কতটুকুন? 58%। সাউদার্ন হেমিস্ফিয়ারে আমি জানি না। আর হোল আর্থে জলের শতাংশ কত? 142%। ইজ ইট ওকে? তাহলে 58 সঙ্গে কত যোগ করলে 142 হয়? দ্যাট ইজ 84%। ইয়েস না? তাহলে সাউদার্ন হেমিস্ফিয়ারে জলের অনুপাত জলের পার্সেন্টেজ কত? 84%। তাহলে ল্যান্ডের পার্সেন্টেজ, ল্যান্ডের রেশিও কত হবে? এই অনুপাত পার্সেন্টেজ কত হবে? 16%। অপশন বি উত্তর হয়ে গেল। বলো বুঝলে কিনা? যদি না বোঝো আমি আবার বোঝাবো। স্যার, ওটা কি ল্যান্ড চেয়েছে, ওটা ওয়াটার চেয়েছে না? না, ওয়াটার চাইনি। প্রশ্নটা ভালো করে পড়ো। ফাইন্ড what percent of southern hemisphere is not covered with water? ও হ্যাঁ সাউদার্ন হ্যাঁ হেমিস্ফিয়ারের কত অংশ জলে ঘেরা নয় বা জলে ঢাকা নয়? তার মানে কি ল্যান্ড চেয়েছে। হ্যাঁ হ্যাঁ। বুঝেছো? স্যার, ওই 200% ওই ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না, যে কেন 200% ধরবো বা কি হচ্ছে ওই আচ্ছা, জায়গাটা। বেশ 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 বেশ, আমি আবার ডিটেলস বলছি। দেখো, আমি যখন এই হোল আর্থকে অ্যাজিউম করছি, এখানে কিন্তু আমার কাছে কোনো হেমিস্ফিয়ারই নেই। তাহলে এইটাকেই আমি 100% অ্যাজিউম করছি। আর ইউ গেটিং? আর এই 100% এর মধ্যে এক্সামিনার আমাকে বলেছে ওয়াটার আছে 71%। ইজ ইট ওকে? তাহলে আমায় বলো এখানে ল্যান্ড কতটুকুন আছে? ল্যান্ড আছে তাহলে 29%। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। তাহলে আমরা বলতেই পারি যে হোল আর্থের ক্ষেত্রে আমরা বলতেই পারি 71% ওয়াটার আছে যখন পৃথিবীটা আমি 100% অ্যাজিউম করছি। এবার যখন আমি পৃথিবীটাকে দুটো ভাগে ভাগ করলাম, একটা নর্দার্ন হেমিস্ফিয়ার আর একটা সাউদার্ন হেমিস্ফিয়ার, তো নর্দার্ন হেমিস্ফিয়ারে ওয়াটার আছে 58%। তাহলে ল্যান্ড নিশ্চয়ই 42% আছে। ইয়েস অর নো? ইয়েস স্যার। তাহলে এই যে শুধুমাত্র নর্দার্ন হেমিস্ফিয়ারকেই তুমি 100% অ্যাজিউম করলে কি না করলে না? ও হ্যাঁ হ্যাঁ। আগেরবার তুমি পুরো পৃথিবীকে 100 অ্যাজিউম করেছিলে, কিন্তু যখন নর্দার্ন হেমিস্ফিয়ার সাউদার্ন হেমিস্ফিয়ার ভাগ আসলো তখন তুমি নর্দার্ন হেমিস্ফিয়ারকে 100% অ্যাজিউম করছো আর সাউদার্ন হেমিস্ফিয়ারকে 100% অ্যাজিউম করছো। তাহলে এবার পুরো পৃথিবী কি 200% হয়ে গেল না? বলো হ্যাঁ হ্যাঁ। তাহলে 100% এর মধ্যে যদি 71% জল থাকে, তাহলে 200% এর মধ্যে জল কতটুকুন আছে? এখান থেকে এখানে আসতে গেলে 2 গুণ করেছো, তাহলে এখান থেকে এখানে আসতে গেলেও 2 গুণ করা লাগবে। দ্যাট ইজ 142%। ক্লিয়ার না? তাহলে এই যে 200% যে তৈরি করলে, কি করে তৈরি করলে? এটা নর্দার্ন হেমিস্ফিয়ার প্লাস সাউদার্ন হেমিস্ফিয়ার যোগ করে তুমি হোল আর্থ পেয়েছো, তাই তো? তাহলে নর্দার্ন হেমিস্ফিয়ারে জলের সংখ্যা, জলের পরিমাণ 58%। সাউদার্ন হেমিস্ফিয়ারে কত তুমি জানো না। আর হোল আর্থে আমরা এখানে জল বের করছি শুধু। আর জল, হোল আর্থের মধ্যে জল রয়েছে 142%। ইজ ইট ক্লিয়ার অর নট? এটা 100%, এটা 100%, তাহলে এটা নিশ্চয়ই 200% হলো। এবার বলো বুঝেছো কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, তাহলে নর্দার্ন হেমিস্ফিয়ার 58% হলে এখানে কত যোগ করলে 142 হবে? দ্যাট ইজ 84%। তাহলে সাউদার্ন হেমিস্ফিয়ারে জল কত? সাউদার্ন হেমিস্ফিয়ারে জল রয়েছে 84%। তাহলে ল্যান্ড কতটুকুন আছে? 16% আছে। 16%। আর এটাই আমাকে জিজ্ঞেস করেছে অপশন বি। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ হ্যাঁ। বেশ,
তাহলে এর ফাঁকে ফাঁকে আমরা কি করব, বন্ধু আজকে খুব রিসেন্ট একটা কি বলে ডাউট কোশ্চেন পাঠিয়েছে। এই অঙ্ক করার ফাঁকে ফাঁকে আমরা কিছু ডাউট কোশ্চেন করে নি। হ্যাঁ, চলো বন্ধুর ডাউট কোশ্চেনটা একটা লেখো। কোশ্চেন হচ্ছে যে এ শপকিপার, ডাউট কোশ্চেন পাঠালে একটু তাড়াতাড়ি মানে আগে পাঠাবে, কারণ স্লাইডিং করতে হয় তো। লেখো, আর হ্যাঁ। শপকিপার, দেরি হয়ে গেছে। হ্যাঁ, আর শপকিপার চিটস টু দ্য এক্সটেন্ট, প্রশ্ন লেখো সবাই। A shopkeeper cheats to the extent of 10%. A shopkeeper cheats to the extent of 10% while buying and selling. While buying and selling, by using false weights. By using false weights. Full stop. His total gain is dash percent. His total gain is dash percent. তাহলে এ শপকিপার চিটস টু দ্য এক্সটেন্ট অফ 10% while buying and selling. একজন দোকানদার কেনার সময় এবং বিক্রি করার সময় 10%-এর চিট করে, ঠিক আছে, ফলস ওয়েট ইউজ করে। তাহলে তার টোটাল প্রফিট পার্সেন্ট কত বা গেইন পার্সেন্ট কত? স্যার, হ্যাঁ বলো। স্যার কেনার সময় কেউ কিভাবে চিট করতে পারে, এই ব্যাপারটা বুঝতে পারছি না। কেনার সময়, হ্যাঁ, কেনার সময় 10% চিট করা মানে তুমি 100 টাকা দিচ্ছ, দিয়ে 100 হ্যাঁ। টাকার মালই নেওয়া উচিত, কিন্তু তুমি হ্যাঁ, 110 টাকার মাল নিচ্ছ। ও, ওইটা চিট বলছো তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেনার সময় তুমি 100 টাকা দিয়ে 100 টাকার মালই নেওয়া উচিত, কিন্তু তুমি কেনার সময় যেহেতু চিট করছো 10%, 100 টাকা দিয়ে 110 টাকার মাল নিচ্ছ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। স্যার, এটা কি 21% হবে? হ্যাঁ, ইয়েস, 21%, ভেরি গুড। 21% প্রফিট সে করছে, গুড। সিচুয়েশনটা বোঝো, যখন সে কিনছে বাইয়ের সিচুয়েশনে, দেখো বাইয়ের সিচুয়েশনে ও 100 টাকা দিয়ে 110 টাকার মাল নিচ্ছে, আবার সেল করার সময় সে 10% প্রফিট করছে। কার উপরে? এর উপরে 10% প্রফিট করে দিচ্ছে। তাহলে 110 টাকার উপরে 10% প্রফিট করলে বলো ক টাকা হয়? এর 10% কত? 11 টাকা না? তাহলে সেল করার সময় সে কাস্টমারের থেকে ক টাকা তুলছে? 121 টাকা। কিন্তু তার ইনভেস্টমেন্ট কত ছিল? তার ইনভেস্টমেন্ট কত ছিল বলো? 100 টাকা। 100 টাকা ইনভেস্ট করে কেনার সময় 110 টাকার মাল নিয়েছে। 110 টাকার মাল 10% প্রফিটে বিক্রি করেছে, মানে 121 টাকায় বিক্রি করেছে। তাহলে 100 টাকা ইনভেস্ট করে সে 121 টাকা তুলছে মার্কেট থেকে, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত? 21%। ক্লিয়ার না?
বন্ধি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। বেশ, চলো এবার তাহলে এই কোশ্চেনটি করো। The ratio of land to water is 1:2 for the whole earth, and this ratio for northern hemisphere is 2:3. Find the ratio of southern hemisphere. একদম সেম কোশ্চেন কিন্তু। স্যার 4:11। Yes, 4:11 is the right answer. Very good. বাকিদের হলো বাকিদের হয়েছে কিনা? Yes, sir. দেখো তাহলে এই হলো পুরো পৃথিবী। এই পুরো পৃথিবীতে ল্যান্ড আর ওয়াটারের রেশিও 1:2। আর যখন এটাকে আমরা মানে নর্দার্ন হেমিস্ফিয়ার আর সাউদার্ন হেমিস্ফিয়ার করছি, তখন সেই ক্ষেত্রে ল্যান্ড আর ওয়াটারের রেশিও হয়ে যাচ্ছে কত? 2:3। এক্সামিনার বলেছে সাউদার্ন হেমিস্ফিয়ারে ল্যান্ড আর ওয়াটারের রেশিও কত হবে বলো। এই হলো প্রশ্ন। তাহলে অ্যাজ ইট ইজ যেভাবে আমরা করেছিলাম, আমরা যখন হোল আর্থের কথা বলছি, তো হোল আর্থের ক্ষেত্রে ল্যান্ড ইজ টু ওয়াটার কত ছিল? 1:2। দ্যাট ইজ টোটাল করলে হয় 3 ইউনিটস, টোটাল ইউনিটস। আর সেটা যদি আমরা নর্দার্ন হেমিস্ফিয়ারের কথা বলি, সো নর্দার্ন হেমিস্ফিয়ারে সেটা গিয়ে দাঁড়াচ্ছে কত? 2:3, দ্যাট ইজ 5। এবার আমাকে টোটালটাকে সেম করতে হবে, তা না হলে আমি কম্প্যারিজন করব কি করে যে মোটের ওপরে কত কি ছিল না ছিল। তাই একে 5 দিয়ে গুণ, একে 3 দিয়ে গুণ করলে কি হচ্ছে? এটাও 5 গুণ হয়ে গেল, এটাও 5 গুণ হয়ে গেল, এটাও 3, এটাও 3। তাহলে এখানে আমি একটা রেজাল্ট পাচ্ছি হোল আর্থের জন্য
ল্যান্ড আর ওয়াটার রেশিও পাচ্ছি, দ্যাট ইজ 5:10 ইকুয়াল টু 15। আর নর্দার্ন হেমিস্ফিয়ারের জন্য আমরা পাচ্ছি 6:9, দ্যাট ইজ 15। এবার আমাকে বলতে হবে যে নাও কি হোল আর্থের কথা যখন বলছি, হোল আর্থ মানে 5:10 যেটা রয়েছে সেটা হলো 15, এটা হোল আর্থ। আর যেটা নর্দার্ন হেমিস্ফিয়ার সেটা হচ্ছে 6:9, দ্যাট ইজ 15। কিন্তু কথা হচ্ছে এইটা হচ্ছে এইটার থেকে দ্বিগুণ, তাহলে একে 2 গুণ করে দিলাম। তাহলে একে যখন 2 গুণ করলাম বাকিদের সঙ্গেও 2 গুণ হয়ে গেল। এখন কথা হচ্ছে একে 2 গুণ করে এটা আমরা পাচ্ছি না, কিন্তু একে 2 গুণ করে পাচ্ছি না কেন? কারণ এইখানে যে রেশিও গুলো রয়েছে সেই রেশিও গুলো তো নর্দার্ন হেমিস্ফিয়ারের, সাউদার্ন হেমিস্ফিয়ারের নয়। যদি নর্দার্ন হেমিস্ফিয়ার সাউদার্ন হেমিস্ফিয়ার এক হতো তাহলে আমরা একে গুণ করে ডাবল করার চেষ্টা করতাম, কিন্তু কনসেপ্ট তো সেটা বলছে না। তাহলে এটাকে যখন 2 গুণ করে দিলাম তখন ওটা পেয়ে গেলাম 10:20 ইকুয়াল টু 30, আর নিচেরটা যেমন আছে তেমনই থাকলো। এই হলো সিচুয়েশন। দেখো এবার, তাহলে এইবার আমাকে বলো সাউদার্ন হেমিস্ফিয়ারের রেশিওর কথা বলো, দ্যাট ইজ 4:11। এটা উত্তর। বুঝেছো? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে আশা করছি। হ্যাঁ স্যার। বেশ, তাহলে চলো এই কোয়েশ্চেনটি করার আগে আর একটা ডাউট কোয়েশ্চেন আছে, সেটা লিখে নাও। কোয়েশ্চেনে বলা হচ্ছে যে grocer sells rice at a profit of 10%, at a profit of 10%, বেশ, and uses weights, weights, weights which are 20% less than the market weight, বেশ, full stop. The total gain earned by him will be dash. এই হলো প্রশ্ন। অপশন এ 30%, অপশন বি 35%, অপশন সি 37.5%, অপশন ডি none of this. A grocer sells rice at a profit of 10% and uses weights which are 20% less than the market. So market weight এর থেকে 20% কম দেয় সে কাস্টমারকে এবং 10% প্রফিটে বিক্রি করে। সো তার টোটাল গেইন কত পার্সেন্ট?
এই কাজগুলো সাধারণত কারা করে বলতে পারো? এই কোশ্চেনে যা লেখা আছে এই কাজগুলো সাধারণত আমরা আমাদের বাজারে গেলে দেখতে পাই। কারা করে বলতে পারো? তোমরা কেউ যাও বাজারে? হ্যাঁ স্যার, যাই তো। হ্যাঁ, বলো তো কারা করে, অভিজ্ঞতা আছে? স্যার ওই চাল বিক্রি করে ওখানে কি? না 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 না। চাল সবজির ক্ষেত্রে করে? না না না, সবজির ক্ষেত্রেও না। জামা কাপড়ের ক্ষেত্রে কি? সে কি জামা কাপড় ওজন কি করে করবে? এখানে তো ওজনের ব্যাপারে হ্যাঁ ওয়েট। এরকম টাইপের কিন্তু জামা কাপড়ের ক্ষেত্রেই বেশি হয়, মানে ওজন না, এমনি যে তোমার হচ্ছে এমপির ক্ষেত্রে যে দামগুলোর ক্ষেত্রে মার্কেট প্রাইসের উপরে। আমাদের ভারতীয় বাজারে, ভারতীয় বলতে কি আমাদের বাংলার বাজারগুলোতে, বিশেষ করে মাছ বাজারে গেলে এই ঘটনা দেখতে পাওয়া যায়। ও হ্যাঁ হ্যাঁ ঠিক স্যার, হ্যাঁ ঠিক বলছেন। হ্যাঁ হ্যাঁ, দোকানদার তোমার সামনে মাছটা মেপে দিচ্ছে, তোমার মনে হচ্ছে কম হচ্ছে, কিন্তু তুমি দেখছো যে উনি তোমাকে একদম অনেকটা বেশি দিয়েছে। বাড়ি এসে মেপে দেখবে কম হবেই। বুঝেছো? এটা আমার অভিজ্ঞতা, তোমাদের কি জানি না। ঠিক ঠিক। মাছের দোকানদাররা এমন কাজটা করে, ওজনে কম দেবেই, সেই 5 গ্রাম দিক আর 10 গ্রাম দিক। আচ্ছা, সবাই কিন্তু নয়, কেউ কেউ। তো মাছ বিক্রেতা যদি কেউ থেকে থাকো, মাইন্ড করার কিছু নেই। ওকে, বেশ, চলো। সব থেকে একটা ভালো কি জানো, মাছের ব্যবসাটা কিন্তু খুব লাভজনক। যদি বলি কেন, তুমি কতটুকুন সময় শ্রম দাও জানো? একজন মাছের দোকানদার সে শ্রম দেয় কতটুকুন? সকাল 6টার সময় গিয়ে মাছ নিয়ে 10টার মধ্যে খেলা শেষ। তার মানে অনলি 4 আওয়ার্স, মাত্র 4 ঘন্টা কাজ করে মাছের দোকানদার যারা, তারা তাদের লাইভহুড মেনটেন করে, লিভিংস চালায়, আর্নিংস করে। সো ভালো, গুড, ভালো ব্যবসা। তাহলে এই ক্ষেত্রে কোশ্চেনটা দেখো, এখানে আমাদের দুটো সিচুয়েশন, একটা হচ্ছে অরিজিনাল সিচুয়েশন আর একটা হচ্ছে ফলস সিচুয়েশন। তো অরিজিনাল সিচুয়েশনে দোকানদার বলছে যে আমি তোমাকে আমি 100 টাকার মাল দিচ্ছি, এটা কাস্টমার ভাবছে, কিন্তু দোকানদার তাকে 20% কম দিচ্ছে। তার মানে দোকানদার তাকে 80 টাকার মাল দিচ্ছে। ভালো করে বুঝবে। তাহলে দোকানদার যে কাস্টমারকে দিল 80 টাকার মাল, কিন্তু কাস্টমার ভাবছে তাকে দিয়েছে 100 টাকার মাল, এবং দোকানদার কাস্টমারকে বলেছে যে আমি তোমার থেকে 10% প্রফিট করব। তাহলে কাস্টমার কি ভাববে, বা দোকানদার কার উপরে 10% প্রফিট করবে? এই অরিজিনালের উপরে 10% প্রফিট করবে, ইয়েস অর নো? তাহলে 10% এর উপরে, সরি 100 এর উপরে যদি 10% প্রফিট করে, 110 টাকা দোকানদার নিয়ে নিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি দোকানদার তাকে মালটা দিচ্ছে ক টাকার? 80 টাকার। আর ইউ গেটিং? যেহেতু এখান থেকে সে 20% কম ওজন দেয় আর কি, লেস। তাহলে 80 টাকা ইনভেস্ট করে 110 টাকা তুলছে কাস্টমারের থেকে, তাহলে আমায় বলো প্রফিট কত হলো? 30 টাকা হলো। তাহলে প্রফিট পার্সেন্টেজ 30 টাকা প্রফিট করলো কিসের উপরে? এই 80 টাকার উপরে, কারণ সে 80 টাকার মালই কাস্টমারকে দিয়েছে। মনে রাখবে, যেটা ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টটাই কিন্তু সিপির সমান। সিপি বলতেও যা, ইনভেস্টমেন্ট বলতেও তাই। তাহলে দোকানদার যে মালটা কাস্টমারকে দিচ্ছে সেটাই তার ইনভেস্টমেন্ট। তাহলে 80 টাকার মাল দিচ্ছে, কাস্টমারের থেকে 110 টাকা নিচ্ছে, 30 টাকা প্রফিট হলো। প্রফিট পার্সেন্ট মানে কি? প্রফিট আপন সিপি ইনটু 100। তাহলে 3 এর 8 দেখার সঙ্গে সঙ্গে মাথায় আসবে, 100 দিয়ে গুণ করার কোনো দরকার নেই। 3 এর 8 মাথায় দেখার সঙ্গে সঙ্গে আসবে কত? 37.5%। অপশন সি উত্তর হয়ে গেল। বলো সবাই, বুঝেছো? হ্যাঁ স্যার। বেশ, তাহলে মুছি দেবো এটা। বন্ধু, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, একটা জিনিস, আপনি এই যে মাছের কথাটা বললেন, মাছ কাটার পরে তো ওজন কমেই যাবে। না, তা নয়। ব্যাপারটা হচ্ছে তুমি যেভাবেই আনো, ধরো তুমি রুই মাছই কিনলে, ঠিক? হ্যাঁ
তোমাদের ওদিকে কেমন জানি না, আমি তো নদিয়া থাকি, আমাদের এখানে এটা প্রত্যেক মার্কেটে হয়। মানে মনে করো তোমাকে দোকানদার 500 গ্রাম মাছ দিল, ঠিক আছে, এই 500 গ্রাম মাছ হ্যাঁ, স্যার। অ্যাজ ইট ইজ তুমি বাড়ি নিয়ে এসে ওয়েট করবে, এটা 450 গ্রাম হবে বা 400 গ্রাম হয়ে যেতে পারে। কি বললাম বুঝেছো? ও আচ্ছা আচ্ছা, বুঝতে এটা পেরেছি। সে হ্যাঁ, কাটা ফাটা ও সমস্ত পরে তোমার সামনে মেপে দিবে 500 গ্রাম, কিন্তু সেটা বাড়ি আসলে হয় 450 গ্রাম হবে, নাহলে 430 গ্রাম হবে, নাহলে 460 গ্রাম হবে। এটা করে, যাই হোক সবাই করে না, কিন্তু এটা নদিয়ার বাজারগুলোতে খুব কমন, ভেরি কমন। কেউ নদিয়ার আছো এখানে? স্যার আমি আছি আর তোমার বাড়ি কোথায়? কৃষ্ণনগর। সর্বনাশ, কৃষ্ণনগর তো আমাদের কাছে, 20 কিলোমিটার আমার এখান থেকে। তুমি বগুলা চেনো? হ্যাঁ স্যার আমি চিনি বগুলা। ও ওই একদম আমার একটা বন্ধু ওই রামকৃষ্ণ স্কুল আছে বোধহয়, যত সম্ভাবনা ওখানে, এই স্কুল বলছি কলেজ আছে ওখানে পড়ে। শ্রীকৃষ্ণ কলেজ। হ্যাঁ শ্রীকৃষ্ণ, হ্যাঁ শ্রীকৃষ্ণ কলেজ। হ্যাঁ আমাদের বাড়ি কলেজ পাড়াতেই, আমার বাড়ি থেকে কলেজ 2-3 মিনিটের দূরত্বে। ও আমি কৃষ্ণনগর পড়তাম গভর্নমেন্ট কলেজে। বাহ, হ্যাঁ ঠিক আছে, একবার এসে দেখা করে যেও, তো তো আমার বাড়ির কাছের ছেলে। একদম স্যার। হ্যাঁ, বগুলা চটকাতলা বাজারে এপিজ এডুকেশন কোচিং সেন্টার, ঠিক আছে, একদম কলেজ থেকে 1 মিনিটের হাঁটা পথ, কলেজের মাঠ থেকে, কলেজের সামনে থেকে, মানে বগুলা হসপিটাল আর কলেজের মাঝখানে আমার কোচিং সেন্টার। ও স্যার আপনি কোচিং সেন্টারে কি আপনি একাই পড়ান? এতদিন একা পড়াতাম, এখন আরো মাস্টার নিয়োগ করেছি আমি। ও না, ওই ইন্টারভিউ গুলো তো দেখি আপনার, ওই যে হ্যাঁ, হ্যাঁ। ডব্লিউবিসি, আপনি ডব্লিউবিসিএস এর জন্য পড়ান নাকি এমনি শুধু ডাব্লিউবিসিএস এর জন্য এই যে হলো 1.5 বছর ধরে কোনো ব্যাচ নেই কোভিড এর জন্য, বোঝা গেল। হ্যাঁ, হ্যাঁ। ফার্স্ট সেপ্টেম্বর থেকে বিসিএস এর ব্যাচ চালু হবে, 1 সেপ্টেম্বর। ও এবার যেহেতু অগাস্টের 28-এ বোধহয় বিসিএস এর প্রিলিমস এর ডেট আছে, হ্যাঁ, হ্যাঁ। তো এটা হয়ে গেলে 1 সেপ্টেম্বর থেকে বিসিএস এর কোর্স শুরু হবে অফলাইন এখানে আমার কোচিং এ। ও হ্যাঁ। ঠিক আছে, চলো এটা মুছে দিই। হ্যাঁ, এটা করো। এই যে কোশ্চেনটা পড়াবেন না হ্যাঁ বলো, কি হয়েছে বলো। স্যার? হ্যাঁ বলো। অনলাইনে পড়াবেন না? হ্যাঁ অনলাইনে অবশ্যই পড়াবো। অনলাইনে বিসিএস আমি পয়সা দিয়ে পড়াবো না, ফ্রি অফ কস্ট। অ্যাকচুয়ালি কি বলতো, মানে অফলাইনের একটা চাপ থাকে, তো এই জন্য সময়টা করে উঠতে পারি না। তবু আমি তো স্যার ওই ছেলেদেরকে নিয়োগ করা হয়েছে, তো ওরা কাজ করছে। হ্যাঁ বলো। তো স্যার আপনি যখন পড়াবেন মানে আপনার অফলাইন ব্যাচে, তো তখন পাশে যদি একটা স্ক্রিন রেখে দেন তাহলে তো আমরা অনলাইনে বসে সেটা দেখতে পারি। হ্যাঁ, কিন্তু ওই সেটআপটা করতে কেমন কি খরচ হয় আমি জানি না, তো দেখছি আমি কিছু একটা ব্যবস্থা তো করব। ঠিক আছে। হ্যাঁ স্যার, একটু দেখবেন তাহলে। ওকে, চলো। If 177 is divided into 3 parts in the ratio half is to 2/3 is to 4/5, then the second part is 177 কে যদি 3টি পার্টে ভাগ করা হয় এবং সেই 3টি পার্টের রেশিও দেওয়া হয়েছে এমন, তাহলে সেকেন্ড পার্টটা কত হবে? আচ্ছা, এই কোশ্চেন গুলো এতটা সময় লাগাতে উচিত নয়। আমি তোমাদের বলেছিলাম যে কোনো ধরনের ফ্র্যাকশনকে ইন্টিজারে কনভার্ট করতে গেলে ফ্র্যাকশন গুলোর ডিনোমিনেটরের এলসিএম নেবে, সেই ডিনোমিনেটরের এলসিএম গুলো দিয়ে প্রত্যেককে গুণ করে দেবে, তাহলে দেখবে
ইয়েস, অপশন ডি 60 ইজ দ্য রাইট আনসার। শোনো সবাই, যারা নতুন আছো তারা শোনো, এই তো রেশিও, দেখো রেশিও রয়েছে তোমার ফ্র্যাকশনে। তো রেশিও যদি ফ্র্যাকশনে থাকে আমাদের করতে একটু সমস্যা হবে। তাহলে আমি তোমাদের আগেও বলেছি, আজও বলছি, যখনই কোনো ফ্র্যাকশন পাবে সেই ফ্র্যাকশনকে ইন্টিজারে কনভার্ট করতে গেলে, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, তাহলে ফ্র্যাকশনকে যখন ইন্টিজারে কনভার্ট করতে হয় তার নিয়ম হলো ডিনোমিনেটরে যারা যারা আছে তাদের এলসিএম নাও। তাহলে ডিনোমিনেটরে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 রয়েছে, 3 রয়েছে, 5 রয়েছে। তাহলে 2, 3, 5 এদের এলসিএম কত হবে বলো? 2, 3, 5 এলসিএম কত হবে? প্রত্যেকটা মৌলিক সংখ্যা, তাহলে প্রত্যেকটা মৌলিক সংখ্যার এলসিএম হচ্ছে মৌলিক সংখ্যাগুলোর 30 গুণফল। তাহলে 3 5 15, 15 দুগুণী 30 হলো এলসিএম। সেই এলসিএম দিয়ে প্রত্যেককে করে দাও গুণ, তাহলেই দেখবে এরা ইন্টিজারে কনভার্ট হবে। এটা দিয়ে এটা কাটলে কত হয়? 15। এটা দিয়ে এটা কাটলে কত হয়? দ্যাট ইজ 20। এটা দিয়ে এটা কাটলে কত হয়? দ্যাট ইজ 24 হলো। তাহলে তিনটে রেশিও তুমি পেয়ে গেলে। এবার এই রেশিও গুলোকে তুমি যোগ করো। 24 আর 20 44, 44 আর 15 59, মানে 59। সো এক্সামিনার বলছে এই তিনটির রেশিও যোগ করে 59 হয়েছে। 59টা 59 নয়, 59টা কত? 177। আর ইউ গেটিং? তো আমরা জানি 3 ষাটে 180, তাহলে 180 থেকে এখানে 3 কম আর এখানে 59, তার মানে এটা 3 গুণ করলে আমরা এটাই পাবো। তাহলে সেকেন্ড হচ্ছে আমাদের 20, 20টা 20 নয়, ইন্টু 3, দ্যাট ইজ 60। এটাই আনসার। ইজ ইট ওকে? বলো বুঝেছো কিনা সবাই? হ্যাঁ স্যার। যারা বাকিরা আছো তারা একটু কথা বলো, তাহলে আমি বুঝবো বুঝতে পারছো কিনা। হ্যাঁ স্যার বুঝেছি। Okay, then do this. There is a ratio of 5:4 between two numbers. দুটি সংখ্যার রেশিও 4:5. If 40% of the first is 12, then 50% of the second is dash. প্রথমটির 40% যদি 12 হয়, তাহলে দ্বিতীয়টির 50% কত হবে? কত? 12 sir, 12. Yes, 12 is the right answer. 12, very good. সো আমি তোমাদের বলেছিলাম রেশিও ইজ নট দ্য অরিজিনাল ভ্যালু। তো রেশিওকে অরিজিনাল ভ্যালু করতে গেলে এইচসিএফ গুণ করে দাও এদের সঙ্গে। এইচসিএফ কত জানি না, তাই এক্স এক্স গুণ করলাম। এরা দুজনে এবার অরিজিনাল সংখ্যা হয়ে গেল। সো এক্সামিনার বলছে এর 40% মানে হচ্ছে 12। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো কিনা পারবো না বলো? 5 দিয়ে এটা কাটলে 20, 20 দিয়ে এটা কাটলে হয় 2, এটা দিয়ে এটা কাটলে হয় 6, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 6। তাহলে এটা কত? 4 6 24, আর 24 এর 50% কত? দ্যাট ইজ 12। এই অঙ্কের জন্য অন্য কিছু কারুকার্য করার দরকার নেই। ওকে,
নেক্সট কোয়েশ্চেনে যাই। হ্যাঁ স্যার। এটা করো। The ratio of the number of boys and girls in a school is 8:12. If 50% of boys and 25% of girls are getting scholarships for their studies, what is the percentage of school students who are not getting any scholarships? যদি ছেলেদের 50% মেয়েদের 25% যদি স্কলারশিপ পায়, তাহলে কত শতাংশ ছেলে মেয়েরা কোন স্কলারশিপ পায় না? স্যার 65। ইয়েস, 65% ছেলে মেয়েরা স্কলারশিপ পায় না। গুড। সেই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা করবে, আগের বার তো এক্স ধরে দেখালাম, এবার এক্স না ধরলেও এই অঙ্কগুলো করা যায়। দেখো কিভাবে। বয়েজ অ্যান্ড গার্লস রেশিও হচ্ছে 8:12। এবার আমাকে বের করতে হবে এই মানে যারা স্কলারশিপ হোল্ডার্সদের বের করতে হবে আমায়। তো স্কলারশিপ হোল্ডার্স বের করার জন্য আমাকে বয়েজ এর 50% বের করতে হবে আর গার্লস এর 25% বের করতে হবে। তো এই ধরনের ক্ষেত্রে না 8 আর 12 যেহেতু রেশিও, সো আমাদের এটা করা উচিত কি, একে 10 দিয়ে গুণ করে দিলাম, 80 হয়ে গেল, একে 10 দিয়ে গুণ করে দিলাম, 120 হলো। এবার দেখো তো 50% আর 25% বের করাটা ইজি কিনা। এখানে আমরা এক্স ধরতে পারতাম, আগের মতন করে করতে পারতাম, বাট দরকার নেই। এখানে আমরা এটাকে 8টাকে 80 ধরলাম, 120টাকে 12টাকে 120 ধরলাম, 10 ইন্টু করে দিলাম প্রত্যেকের সঙ্গে। তাহলে এইবার এই বয়েজ এর 50% মানে কয়জন হবে? 40 জন। আর এই গার্লস এর 25%, দেখো এর 50% মানে 60, তাহলে 25% মানে কত? 30 জন। তাহলে টোটাল বয়েজ এন্ড গার্লস মিলে কতজন হলো? 200 জন হলো। আর এখানে স্কলারশিপ হোল্ডার্স এর সংখ্যা কত হলো? 70 জন। তাহলে স্কলারশিপ পায় না কতজন? 130 জন পায় না। 200 জনে 70 জন স্কলারশিপ পায়, তাহলে 130 জন পায় না। তা পার্সেন্টেজ কত? 200 জনে পায় না 130 জন, 100 তে কত? দ্যাটস অল, দ্যাট ইজ 65%। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট। A milkman makes 20% profit by selling milk mixed with water at 9 per liter. A milkman 20% প্রফিট করে তার দুধ বিক্রি করে, যার সঙ্গে সে জল মিশিয়ে রাখে এবং দাম রাখে বোধহয় 9 টাকা করে, তাই তো? বিক্রয় মূল্য 9 টাকা প্রতি লিটার। ইফ the cost price of 1 liter pure milk is raised 10, যদি 1 লিটার পিওর মিল্কের দাম হয় 10 টাকা, তাহলে রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য মিক্সচার, ওই মিক্সচারের মধ্যে মিল্ক আর ওয়াটার রেশিও কত? এই ধরনের কোয়েশ্চেনগুলোকে আমি তোমাদের রেশিও দ্বারা বোঝানোর, অ্যালিগেশন মেথড দ্বারা বোঝানোর চেষ্টা করব।
কি হলো, কোনো কথা নেই যে? হচ্ছে না, বুঝতে পারছি না। বেশ বেশ, খেয়াল করো খেয়াল করো, যে মিক্সচার বিক্রি করছে সে, সেই মিক্সচারের বিক্রয় মূল্য আমাকে দেওয়া আছে, বলো ঠিক কিনা? 9 টাকা। হ্যাঁ, 9 টাকা। বেশ, আমাকে বলা হয়েছে সে প্রফিট করে কত পার্সেন্ট? 20%। 20% প্রফিট করে। বেশ, তো 20% দেখার সাথে সাথে 1/5 মাথায় আসবে। সো দিস ইজ আওয়ার সিপি, দিস ইজ আওয়ার প্রফিট, দেন হোয়াট ইজ এসপি? এসপি ইজ 6। তো এক্সামিনে বলছে 6টা 6 নয়, 6টা 9 কত গুণ করে গেলে? 1.5 গুণ করে গেলে 1.5। তাহলে সিপি যেটা, সিপি 5টা 5 9, 5টা 1.5, দ্যাট ইজ 7.5। আর ইউ গেটিং? তাহলে যে মিক্সচার সে 9 টাকা দামে বিক্রি করছে, ভালো করে বুঝবে, যে মিক্সচার সে 9 টাকা দামে বিক্রি করছে, সেই মিক্সচারের ক্রয় মূল্য কত? 7.5। ওকে, বেশ। এবার আমরা অ্যালিগেশন লাগাই। অ্যালিগেশন লাগিয়ে আমি বলেই দিতে পারবো কত রেশিওতে কোয়ান্টিটিতে রয়েছে। রেশিও অফ কোয়ান্টিটি বের হয় অ্যালিগেশনে, তাহলে সেটাই করি। এখানে আমরা লিখবো যে সিপি অফ পিওর মিল্ক, সিপি অফ পিওর মিল্ক, আর এখানে লিখবো সিপি অফ পিওর ওয়াটার, সিপি অফ পিওর ওয়াটার। বলো, সিপি অফ পিওর মিল্ক 10 টাকা, সিপি অফ পিওর ওয়াটার 0 টাকা, আর মিক্সচারের সিপি কত পেয়েছো? 7.5 টাকা। তাহলে অ্যালিগেশন লাগালে বেরোবে কিনা বেরোবে না? বেরোবে কিনা বেরোবে না? দ্যাট ইজ 7.5, দ্যাট ইজ 2.5। পয়েন্ট পয়েন্ট উঠিয়ে দিলাম, তাহলে 25 25, 3 25 75, 3:1 এই রেশিওতে মেশানো আছে। অপশন এ। বলো বুঝলে কি না? ক্লিয়ার এভরিওয়ান? স্যার অ্যালিগেশনে ওই যে 7.5 লিখলেন, অ্যালিগেশনে স্যার যে রেশিওটা বেরোয় ওটা তো কোয়ান্টিটির রেশিও বেরোয়। ইয়েস, দিস আর ইজ স্যার ওই রেশিও অফ মাঝখানে ওটা, হ্যাঁ, আর স্যার যেটা থেকে ওই মাইনাস করা হয় ওটা তো স্যার প্রফিট পার্সেন্টেজ থাকে। না না না, এটা সিপি দেখো, সিপি, দিস ইজ সিপি অফ মিক্সচার ওভারঅল। এইখানে ওভারঅল ভ্যালু থাকে না মাঝখানে। পিওর মিল্ক 10 টাকা, পিওর ওয়াটার 0 টাকা, আর ওভারঅল প্রাইস কত? 7.5 টাকা। দিস ইজ ওভারঅল কস্ট প্রাইস, তার মানে কস্ট প্রাইস অফ মিক্সচার। কি কোন সমস্যা হলো?
না স্যার, ওই প্রফিট এন্ড লসে যেটা করেছিলাম স্যার, ওখানে ওভারঅল প্রফিট ছিল না, ওই জন্য মনে হচ্ছে। তাহলে এখানেও আমাকে প্রফিট, এখানে প্রফিটের সঙ্গে প্রফিটের রিলেশন, কস্ট প্রাইসের সঙ্গে কস্ট প্রাইস, সেলিং প্রাইসের সঙ্গে সেলিং প্রাইস, এটা তো প্রফিটের রিলেশন হচ্ছে না, তো এটা কস্ট প্রাইসের রিলেশন হচ্ছে। আর ইউ গেটিং? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, যেহেতু 8:30 থেকে তোমাদের ইংলিশ ক্লাস রয়েছে, তো আজকে এখানেই শেষ করছি। হ্যাঁ, তোমাদের আবার বলছি, এসএসসি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ, এসএসসি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ বাই কিরণ পাবলিকেশন, এই বইটা যত দ্রুত সম্ভব পারচেজ করো। আর গ্রুপে কিন্তু বইটা দেওয়া আছে পিডিএফ, আশা করি। এই বইটা থেকে বহু কোয়েশ্চেন পাবে প্র্যাকটিসের জন্য, বহু কোয়েশ্চেন। বইটি থেকে কোয়েশ্চেন গুলোকে প্র্যাকটিস করো। কোথাও কোনো সমস্যা হলে গ্রুপে পাঠাও, সেই ডাউট গুলোকে ক্লিয়ার করবো। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই, দেখা হবে আবার ইংলিশ ক্লাসে যারা আছো। গুড নাইট।